বাবুর কান্না শুনে রান্নাঘর থেকে দৌড়ে ড্রয়িং রুমে এসে আমি হয়ে গেলাম। আমার স্বামী নিতুল তারই ছাত্রী বিন্দুকে জাপটে ধরে আছে। একেবারেই অন্তরঙ্গ অবস্থায় আছে দুজন। বিন্দুর শরীরে একটা সুতো পর্যন্ত নাই, আর আমার 1 বছর বয়সী বাচ্চাটা টেবিলের ওপর হাত পা ছুড়ে চিৎকার করে কাঁদছে। আমি রুমে ঢুকতেই দুজন দুদিকে ছিটকে পড়ল। বিন্দু তড়িঘড়ি করে মেঝেতে পড়ে থাকা জামাটা তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরল, আর নিতুল তার শার্টের বোতাম লাগাতে লাগাতে ঝাঁঝালো গলায় বলল, কারোর রুমে আসলে অনুমতি নিতে হয় জানো না? আমি টেবিলের ওপর থেকে আমার মেয়েকে কোলে তুলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, ছি নিতুল, ছি, তুমি এত নীচ! তোমার 1 বছর বয়সের মেয়েটা টেবিলের ওপর পড়ে থেকে চিৎকার করে কাঁদছে, আর তুমি তাকে ফেলে রেখেই অন্য একটা মেয়ের সাথে অশ্লীলতায় মেতে উঠেছ। নিজের বাচ্চাটার জন্য একটুও বুক কাঁপলো না তোমার? আমি তো তোমার কোলে তুলে দিয়ে গেছিলাম বাবুকে। তুমি কি করে তাকে কোল থেকে নামিয়ে এমন পাপ কাজে লিপ্ত হলে? নিতুল আমতা আমতা করে বলল, আরে ওর পিঠে একটা তেলে পোকা ছিল, খুব ভয় পেয়ে গিয়েছিল বর্ষা, তাই আমি ওকে ওটা ছাড়াতে চেয়েছিলাম। বর্ষা এতক্ষণে মাথা উপরে তুলেছে। সে এবার শব্দ করেই বলল, ভাবি, ভাইয়া ঠিকই বলছে। বর্ষাকে আমি এক ধমক দিয়ে থামিয়ে দিলাম। তারপর বললাম, বর্ষা, তুমি কি জানো তোমাকে আমি কতটা বিশ্বাস করতাম? জানো না, আপন বোনের চেয়েও বেশি। আর এর প্রতিদান তুমি এইভাবে দিলে? ছি! নিতুল এবার রাগাত্ম স্বরে বলল, ওকে ধমকাচ্ছ কেন? হ্যাঁ, ওর কি দোষ? বললাম না তেলে পোকা। এক ধমক দিয়ে নিতুলকে থামিয়ে দিলাম আমি। তারপর আরও বললাম, ছোট লোক কখনো বড় হয় না, এদের মন মানসিকতা সবসময় নিচই থাকে। আমারই দোষ, সবাই নিষেধ করার পরও যে কেন তোমার মতন ছোট লোককে বিয়ে করতে গেলাম। নিতুল এবার আমার গালে একটা চড় বসিয়ে দিল। ওর চড়ের আঘাত সামলাতে না পেরে আমার 1 বছরের মেয়ে নোরাকে নিয়ে দূরে ছিটকে পড়লাম আমি। তারপর ওখান থেকে উঠে চোখ মুছে বললাম, তেলেপোকা সারিয়ে দিতে কি কারোর ঠোঁটে চুমুও খেতে হয়? নিতুল এবার এসে আমার চুল টেনে ধরল। ওর এমন অসভ্যতামি দেখে আমার বাচ্চা মেয়েটা চিৎকার করে কাঁদছে। ততক্ষণে সুযোগ বুঝে বর্ষা চটকে পড়েছে। এখন বাসায় আমি একা। নিতুল এবার আমায় তার ইচ্ছে মতো শাস্তি দেবে, কিন্তু আমি কোনো প্রতিবাদ করতে পারবো না, কারণ নিতুলকে আমি আমার পছন্দে বিয়ে করেছিলাম। বাবা মা এত করে নিষেধ করলো, তবুও মানলাম না। শেষে নিতুলের সাথে যখন তারা আমার বিয়ে দিলেন, তখন বলেই দিলেন, নিজের ইচ্ছায় বিয়ে করছো, এখন কোনো সমস্যা হলে নিজেই ম্যানেজ করবে, আমাদের কাছে এলে কোনো লাভ হবে না। তোমার জন্য আজ থেকে আমাদের বাড়ির গেট চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। নিতুল নোরাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে সোফার ওপর শুইয়ে রেখে দিল। তারপর আমার চুল শক্ত করে টেনে ছিঁড়ে ফেলতে ফেলতে বলল, বড়লোকের মেয়ে বলে আমায় অপমান করিস তুই? তোর বড়লোকই আমি ছোটাচ্ছি, দাঁড়া। এই বলে সে আমার তলপেটে লাথি মারে। সঙ্গে সঙ্গে দরজার কাছে গিয়ে ছিটকে পড়ি আমি। দরজার কোনায় লেগে ঠোঁট কেটে দরদর করে রক্ত ঝরতে থাকে। মুহূর্তেই আমি অজ্ঞান হয়ে যাই। যখন হুঁশ ফেরে তখন দেখি ঘরে লাইট জ্বলছে, রাত হয়ে এসেছে। ওপাশ ফিরে দেখি সোফায় নোরা ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছে, আর একদল মশা ভন ভন শব্দ করে উড়তে উড়তে এসে বসেছে নোরার শরীরে। তারপর কামড় দিচ্ছে তাকে। মেঝে থেকে উঠে দাঁড়াতে গিয়ে দেখি আমার সমস্ত শরীর ব্যথায় আচ্ছন্ন। তবুও কষ্ট করে উঠে ধীর পায়ে নোরার কাছে যাই। নোরাকে কোলে তুলে নিয়ে আদর করতে গিয়ে আমার চোখ ভিজে উঠল জলে। মনে পড়ে গেল আমার বাসর রাতের কথা। নিতুল আমার হাত ধরে সেদিন বলেছিল, নিশু, তুমি জানো তোমায় আমি কতটা ভালোবাসি? আমি লজ্জা মাখা গলায় বলেছিলাম, কতটা?
নিতুল বলেছিল, সারা পৃথিবীর মানুষের সমস্ত ভালোবাসা এক জায়গায় করলে যতটা হবে ঠিক ততটা। ওর কথা শুনে আমি চোখ ভিজিয়ে কেঁদে ফেলেছিলাম। ওর বুকে মাথা গুজে ওর রুমকূপ ভিজিয়ে দিতে দিতে বলেছিলাম, আমি ভুল করিনি নিতুল, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার আমি পেয়ে গেছি। এই সেই নিতুল যাকে এর আগেও একবার সন্দেহ হয়েছিল আমার। বাবু যখন আমার পেটে, তখন একদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম আমি আমার শাশুড়িকে নিয়ে। ওখান থেকে ফেরার পর দেখি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। দরজায় নক করতেই নিতুল দরজা খুলল না। দরজা খুলল সে খানিক পর। দরজা খোলার পর তাকে দেখা গেল খুব এলোমেলো অবস্থায়, গালে লিপস্টিকের দাগ, ঘাড়ের নিচে একটা খামচির দাগ, সেই দাগে জমে আছে রক্ত। দেখেই আমার কেমন যেন সন্দেহ হলো। সঙ্গে সঙ্গে আমি ভিতরে গিয়ে খুঁজতে লাগলাম কেউ আছে কিনা, কিন্তু কাউকে না পেয়ে আশাহত হয়ে যখন আমার রুমের দিকে পা বাড়ালাম, ঠিক তখন আলমারিতে কেমন একটা শব্দ হলো। তাড়াতাড়ি গিয়ে দেখি নিতুল পিছনের দরজাটা বন্ধ করে দিচ্ছে। আমি ওকে সন্দেহ মাখা গলায় বললাম, এখানে কি করছিলে তুমি? না মানে দরজাটা খোলা ছিল তাই লাগিয়ে দিলাম। আমি তখন দরজার কাছে গিয়ে দরজাটা খুলতে চাইতেই নিতুল বলল, দরজা খুলো না। আমি বললাম, কেন? এমনি। না, আমি খুলবো। তুমি কাকে বের করে দিয়েছো এখান থেকে? মিজান এসেছিল, ওকে বের করে দিয়েছি। মিজান কি ঠোঁটে লিপস্টিক মাখে? কি সব আবল তাবল বকছো? নিতুলের একটা হাত ধরে ওকে আয়নার সামনে নিয়ে দাঁড় করিয়ে দিয়ে বললাম, ওই যে দেখো লিপস্টিক, এটা কিভাবে এলো এখানে? নিতুল তখন হা হা করে হেসে উঠে বলল, সব মিজানের কাজ। ও যা শয়তান, তোমার লিপস্টিক নিয়ে জোর করে আমার গালে মাখিয়ে দিয়েছে। আমি জানি আমার কোনো লাল লিপস্টিক নেই, আর মিজান নয়, অন্য কোনো মেয়ে এসেছিল এখানে। তাই সেদিন আর কথা বাড়ালাম না, কারণ এই কথাটা বাইরে ছড়িয়ে গেলে আমারই লজ্জা হবে। মানুষ আমার দিকে আঙুল তুলে দেখিয়ে বলবে, ওই যে ওর স্বামী ঘরে অন্য মেয়ে এনে মেলামেশা করে। সেদিন রাতে শুধু নিতুলের মা অর্থাৎ আমার শাশুড়ি মার কাছে গিয়ে বলেছিলাম, মা, আপনার ছেলের অন্য একটা মেয়ের সাথে খারাপ সম্পর্ক আছে। আমার শাশুড়ি শুনে চমকে উঠে বলেন, এই কথা কে বলেছে তোমারে? মিছিমিছি মানুষের কান কথা শুই না তুমি আমার ছেলেরে সন্দেহ করতে পারো না। আমি বললাম, মা, আমি ওর গালে লিপস্টিক দেখেছি। লিপস্টিক দেখলেই কি প্রমাণ হয়ে যায় যে আমার ছেলে অন্য মেয়ের লগে কুকাজ করছে? এইসব কথা তোমারে কে লাগাইছে শুনি? বেক্কেল মাইয়া, মানুষের কাছে ভালো লাগতেছে না তোমার এমন সুখের সংসার দেখা, তারা চাইতেছে না তুমি ভালো থাকো। শাশুড়িকে সেদিন কোনোভাবেই বিশ্বাস করাতে পারলাম না যে তার ছেলে অপরাধী, কিন্তু আমি সেদিন থেকেই সতর্ক ছিলাম। ওই মেয়েটা কে ছিল আমি জানতে পারিনি, তবে বর্ষাকে আমার খুব ভালো করে মনে ছিল। শান্ত সৌম্য স্বভাবের একটি মেয়ে, ক্লাস 10-এ পড়ে, নিতুলকে ভাইয়া বলে ডাকে। এমন একটা মেয়ে যে এমন কাণ্ড করবে তা কোনোদিনও ভাবতেই পারতাম না আমি। বাবুকে ঘুম পাড়িয়েছি, রাত অনেক হয়েছে, নিতুল এখনো ফিরছে না। আমার শাশুড়িও বাড়িতে নেই, তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে। একা একা এই বাড়িটাতে থাকতে আমার কেমন যেন ভয় করছে, মনে হচ্ছে ভয়ে এবার আমি মরেই যাব। কোনোদিন এভাবে একা থাকিনি। নিতুলকে ফোন করতে আমার ইচ্ছে হচ্ছে না, ওর মতন পাপির সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। আমি এবার ফোন দিলাম আমার শাশুড়িকে। আমার শাশুড়ি ফোন ধরলেন 3বার ফোন দেওয়ার পর। তিনি রিসিভ করে বললেন, এত রাইতে ফোন দিলা যে বউ? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনার ছেলে এখনো বাসায় ফেরেনি মা। সে কি বাচ্চা নাকি যে তারে নিয়ে তোমার ভয় করতে হইব? বন্ধুদের সাথে বোধহয় আড্ডা দিতাছে, ঘুম পাইলেই আসবো নে বাসায়। আমার শাশুড়ি সেই শুরু থেকেই
এমন কাটা কাটা কথা বলেন আমার সাথে। আজও ভেবেছিলাম আমার শাশুড়ির কাছে বলবো নিতুলের করা নোংরা কাজটার কথা, কিন্তু বলার আগেই তিনি যা ব্যবহার করলেন, তারপর আর সাহস থাকে না তার কাছে তার পুত্রের এসব দুষ্কর্মের কথা বলার। নিতুল বাসায় ফিরল শেষ রাতের দিকে। আমি তখনও বিছানার চাদর খামচে ধরে কাঁদছিলাম, আর জানালার ফাঁক গলে ভেসে আসা জ্যোৎস্নায় দেখছিলাম রাজকন্যার মতন সুন্দর আমার মেয়ের মুখখানি। তখন ফিসফিস করে ঘুমন্ত নোরার কানে বলছিলাম, মা রে, তোর জন্য শুধু আমি কিছুই করতে পারবো না, তুই আমার পথের বাঁধার পাহাড়। কেন যে তোর জন্ম হলো? তারপর নোরার কপালে একটা চুমু খেলাম। সন্তানের কপালে চুমু খাওয়ার যে স্বর্গীয় অনুভূতি, তার সন্তানহীন কোনো মানুষ কি করে বুঝবে? নোরাকে চুমু খেয়ে আমি শব্দ করেই কেঁদে উঠলাম। নিতুল তখন খাটের ওপর পা ঝুলিয়ে এসে বলল, কি গো, এখনো মায়া কান্না কাঁদছো তুমি? এখনো ব্যাপারটা ভুলতে পারোনি না? আমি ওর সাথে কথা বললাম না, আপন মনেই কাঁদতে থাকলাম। নিতুল আমার হাতটা ধরতে চাইলো। আমি ঝট করে হাতখানা সরিয়ে নিয়ে বললাম, খবরদার, হাত ছোঁয়ার চেষ্টা করবে না। নিতুল ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, ছুঁলে কি করবে? আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, হাত কেটে ফেলবো। এবার নিতুল হা হা করে অট্টহাসিতে মেতে উঠল। তারপর হাসি থামিয়ে বলল, এই শোনো, হাত তো কেটেই ফেলবে, তার আগে এই হাত দিয়ে তোমায় একটু আদর করে দিই। জীবনে তো আর হাত দিয়ে তোমায় আদর করতে পারবো না কখনো। কথাটা বলি নিতু আমার শাড়ির আঁচলটা ধরে ফেলল। আমি ওর হাত থেকে ছাড়াতে চাইলাম, কিন্তু পারলাম না। নিতুল টেনে টেনে আমার শাড়িটা খুলে ফেলল। তারপর আমার শরীরের কয়েকটা স্থির চিত্র তুলল ওর ফোনের ক্যামেরা দিয়ে। আমি শত চেষ্টা করেও তাকে ফেরাতে পারিনি। তার শক্তি কিংবা চতুরতার সাথে কুলিয়ে উঠতে পারিনি। ছবি তুলে সে এবার বলল, শাড়িটা এবার সুন্দর করে পরে ফেলো। তোমার সাথে এই অসভ্য কাজটা করার আমার একদম ঠিক হয়নি। আমি খুব সরি। এই কথা বলে সে অট্টহাসিতে মেতে উঠল। আমি কিছুই আর করতে না পেরে অসহায়ের মতন হাউমাউ করে কাঁদছি। নিতুল এবার আমার চুলের আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, বাবু দেখো, তোমার জন্য কি সুন্দর একটা গিফট এনেছি, দেখলেই তোমার কান্না থেমে যাবে। রাগে আমি তাকাতে না চাইলেও কি যেন মনে করে তাকালাম। নিতুল তখন তার ফোনের স্টোরেজ থেকে বের করে যা দেখালো, তা দেখে মাথা আমার একবারে ঘুরে গেল। বর্ষার সাথে নিতুল নোংরামো করছে, সেই চলমান ভিডিও আমার চোখের সামনে তুলে ধরলো। আমি আর এটা দেখে সহ্য করতে পারলাম না। সঙ্গে সঙ্গে নিতুলের গাল ঘষে একটা চড় বসিয়ে দিলাম, আর ওর মুখে একদলা থুতু ছিটিয়ে দিয়ে বললাম, তুই এত নীচ কুকুর! নিতুল তার গালে হাত চেপে ধরে বলল, কাজটা ভালো হয়নি, এর চড়া শোধ তোমায় দিতে হবে নিশু। আমি অতি কষ্টেও ঠোঁটে হাসি ঝুলিয়ে বললাম, কি আর শোধ দিতে হবে? হ্যাঁ, আমার থেকে আর কি চাস তুই? আর কিভাবে অপমান করতে চাস? আর কিভাবে অত্যাচার করতে যাস আমার ওপর? নিতুল খাটের ওপর থেকে উঠতে উঠতে বলল, সবে তো শুরু, আরও অনেক কিছুই বাকি আছে রে। আমি ওর দিকে অবহেলার চোখে তাকিয়ে বললাম, তুই আর কিছুই করতে পারবি না কুকুর। নিতুল হা হা করে হেসে উঠে বলল, এই দেখ, ভালো করে তাকিয়ে দেখ। নিতুল তার ফোনের গ্যালারি থেকে একটা একটা করে ছবি বের করে দেখাতে লাগলো। সবগুলোই আমার ছবি, আমার দেহের ছবি। সবগুলোর দিকে তাকিয়ে থাকতে পারছি না আমি। চোখ থেকে টপ টপ করে জল নামছে গাল বেয়ে, গলা ছিঁড়ে কান্না আসছে প্রচণ্ড। আমি কান্নামাখা গলায় বললাম, নিতুল, তুমি এমন করতে পারলে আমার সাথে? আমি না তোমার সবচেয়ে কাছের মানুষ ছিলাম, সবচেয়ে আপন মানুষ ছিলাম। নিতুল, তুমি কি করে ভুলে গেলে শুধুমাত্র তোমার জন্য বাবা মা ভাই বোন আর কোটি কোটি টাকার প্রপার্টি ফেলে রেখে
তোমার সাথে ঘর বেঁধেছিলাম আমি তো তোমার কাছে দামি শাড়ি, গাড়ি, বাড়ি কিংবা গয়না কিচ্ছু চাইনি। শুধু এতটুকু ভালোবাসা চেয়েছিলাম, তোমাকে আমার করে চেয়েছিলাম। কি করে তুমি আমার সবটুকু বিশ্বাস এইভাবে অবলীলায় নষ্ট করে দিলে? কথাগুলো বলতে বলতে আমার কান্নায় মুখ ভরে এলো, কিন্তু আমি অনেক কষ্টে কান্নাকে চেপে রেখে স্বাভাবিক গলায় বললাম, নিতুল, আমি তোমার সাথে আর থাকবো না, চলে যাব, আজ এক্ষুনি চলে যাব। নিতুল এ কথা শুনে হাসিতে ফেটে পড়ে বলল, চলে যাও, এক্ষুনি চলে যাও। কিন্তু সমস্যা হলো কি জানো? তুমি চলে গিয়ে আরও বিপদে পড়বে। অন্ধকার ব্যতীত তোমার আর কোনো পথ নেই। আলোর দিকে এগিয়ে গেলেই মানুষ তোমায় দেখিয়ে বলবে, এই যে দেখো, এই মেয়েটাই না যার ছবিগুলো ভাইরাল হয়েছে। নিতুল বিকট হাসিতে ফেটে পড়ল। ওর হাসি এসে আমার কানের পর্দা কাঁপিয়ে তুলছে, চোখের জ্যোতি বিকর্ণ করে দিচ্ছে, গলার স্বর স্তব্ধ করে দিচ্ছে। মনে হচ্ছে এই এক্ষুনি আমি মাথা ঘুরে পড়ে যাব। তারপর তারপর আমার চোখের সব আলো নিভে যাবে, গলার স্বর স্তব্ধ হয়ে যাবে, আর ভিতরের কাঁপতে থাকা আত্মা নামক পাখিটা উড়ে যাবে গত হওয়া আরও কিছু আত্মাদের কাছে। ভোরবেলা নোরার দাদিকে ফোন করলাম। তিনি ফোন রিসিভ করে গমগমে গলায় বললেন, কি হয়েছে? কেউ মরছে টরছে নাকি? এত সকালবেলায় কেউ কাউকে মোবাইল করে? কিছু বলার আগেই তিনি যে মেজাজ দেখালেন, তখন আর ভয়ে কথা বলার সাহস থাকে? ভাগ্যিস তখন নিতুল ঘুমিয়েছিল। ও যদি সজাগ থাকতো তবে কি আর ফোন করা যেত তার মায়ের কাছে? এবার ভাবলাম বর্ষাদের বাসার নম্বরে একটা ফোন দেব। নিতুল ঘুমিয়ে থাকতে থাকতে কাজটা করব। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে বর্ষার বাড়িতে ফোন দিয়ে তার মাকে বলবো, আন্টি, বর্ষার কাছে একটু দিন তো। তারপর বর্ষার সাথে কথা বলবো। বর্ষাদের নম্বর ডায়াল করতেই ওপাশ থেকে ফোন রিসিভ করলো বর্ষাই। আমি একটা আননোন নম্বর থেকে ওকে ফোন দিয়েছিলাম, যাতে করে সহজেই ওর হাতে ফোন থাকলে ও রিসিভ করে। বর্ষা ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? বর্ষা, তুমি ফোনটা কেটো না প্লিজ, আমি তোমার নিশু ভাবি। বর্ষা ফোন কাটলো না, কিন্তু ওপাশ থেকে একেবারে চুপ হয়ে গেল। আমি এবার বললাম, বর্ষা, তোমায় কথা বলতে হবে না, তুমি শুধু আমার কথাগুলো মন দিয়ে শোনো। প্লিজ বর্ষা, তুমি কিন্তু ওপাশ থেকে ফোন কেটে দিও না। বর্ষা ফোন কাটলো না। আমি এবার অনুনয়ের গলায় বললাম, বর্ষা, তোমার যে আপন বড় বোন আছে, ওই যে শিলা আপু, শিলা আপুর সাথে তুমি এমন বিশ্বাসঘাতকতা করতে পারতে বোন? নিশ্চয়ই পারতে না, কারণ ও তো তোমার রক্তের বোন। তাছাড়া তোমার বোনের একটা সুন্দর সংসার তোমার জন্য ভেঙে যাক, তা কখনো তুমি চাইতে না। কিন্তু আমার বেলায় তো আর কোনো সমস্যা নাই, আমি তো তোমার কেউ হই না। আমার সংসার ভেঙে গেলে, মেয়েটা বাবা হারা কিংবা মা হারা হয়ে গেলে তোমার তো কোনো দুঃখ নেই এতে। কিন্তু বর্ষা, বিশ্বাস করো, আমি তোমাকে নিজের আপন বোনের মতোই বিশ্বাস করেছিলাম। ওই যে 4 বছর আগে নিজের মা, বাবা, ভাই, বোন রেখে এসেছিলাম, তারপর তো আপন বলতে নিতুল, তার মা আর তুমি। তুমি রোজ আমার এখানে আসতে, পড়তে, গল্প করতে, আমার খুব ভালো লাগতো এই সব কিছু। মনে হতো আমার আপন বোনটি আমার ঘরে বেড়াতে এসেছে। আমার এমন বিশ্বাসটা কিভাবে তুমি নষ্ট করে ফেললে বোন? বর্ষা টু শব্দটুকুও করছে না, নিঝুম হয়ে আমার কথাগুলো শুনছে। আমি এবার প্রায় কাঁদো কাঁদো গলায় বললাম, তোমার পায়ে পড়ি বর্ষা, তুমি ভুলে যাও নিতুলকে। তুমি আমার সংসারটা ভেঙে দিয়ে যেও না বোন, প্লিজ ভেঙে যেতে দিও না। কথাগুলো বলতে বলতে বারান্দার গ্রিল ধরে কাঁদছিলাম খুব। হঠাৎ পিছন থেকে চুলের টান পড়ায় ব্যথায় কোকিয়ে ওঠে। পিছনে তাকিয়ে দেখি নিতুল আমার চুল টেনে ধরেছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, কোথাও ফোন করিনি, আমি কোথাও ফোন করিনি। নিতুল আমার হাত থেকে খপ করে ফোনটা কেড়ে নিয়ে
ডায়ালে থাকা নম্বরটা দেখলো, তারপর মোবাইল ফোনটা এক ঢিলে ছুঁড়ে মারলো আমাদের বাসার বাম পাশের বয়ে যাওয়া ময়লা ড্রেনে। আমি ওর দিকে জল ভরা চোখে অসহায়ের মতন তাকিয়ে রইলাম। নিতু এবার তার গলার স্বর বিকৃত করে বলল, বর্ষাকে ফুসলানো হচ্ছিল না, এখন থেকে ফুসলানো হবে। আমার ভয়ের বদলে এখন রাগ হচ্ছে। নিতুলের প্রতি ঘৃণায় আমার শরীর রিরি করছে। নিতুলকে আমি এবার বললাম, তুই আসলেই একটা জানোয়ার, আমি তোকে জেলের ভাত খাওয়াবো। নিতুল সেই অট্টহাসিতে হেসে বলল, হাউ ইজ ইট পসিবল? পুলিশের কাছে গিয়ে কি বলবে? আমার হাজবেন্ড আমার ছবি তুলে আমায় ব্ল্যাকমেল করছে, এটাই তো না? কিন্তু সমস্যা হলো কি, আমাদের ফাঁড়ির দারোগাটা না বড্ড লচু। ওই যে লক্ষ্মণ মুচির বিধবা মেয়ে সন্ধি আছে, ওর সাথে রোজ দিন ওইসব করে। তারপর নিতুল আবার হাসলো, হেসে বলল, তুমি যে সুন্দর, তোমার অসহায়ত্বের সুযোগ নিয়ে তোমায় তখন কি বলবে জানো? জানো না? তবে শোনো, বলবে, কোন ছবিটা? তুমি বলবে একটা ছবি আছে, ও ভাইরাল করে দিয়েছে। তখন দারোগাটা ফেসবুক ঘেঁটে বের করে বলবে, এটা যে তোমার, তার প্রমাণ কি? তুমি বলবে, আমি ভিকটিম, আমার কথাই প্রমাণ। দারোগা তখন লজ্জু হাসি হেসে বলবে, আইন তো তোমার একথা শুনবে না, টেস্ট করে দেখতে হবে। আইন প্রমাণ ব্যতীত কোনো অ্যাকশন নেয় না। তুমি তখন অবাক হবে, হাত জোর করে কাঁদবে, কিন্তু চরিত্রহীন দারোগা তোমায় আস্ত ছাড়বে না। এখন ভাবো, তুমি কোনটা করবে? ভাইরাল হয়ে তোমার জীবনের সব কিছু হারাবে, নাকি চুপ থাকবে? চুপ থাকলে ভয় নেই, বর্ষাকে 2 দিন পর ইউজ করে ছেড়ে দেব। নিতুল অসভ্য আমি জানতাম, কিন্তু ও এতটা বর্বর তা আগে জানতাম না। ওর মুখ থেকে সব কিছু শোনার পর আমার চোখ ঝাপসা হয়ে এসেছে। মনে হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বড় অসহায় মানুষটি যে আছে, সে আমি ছাড়া আর কেউ না। আমি ইচ্ছে করলেই বর্ষার পরিবারের মানুষদের কাছে সব কিছু বলে দিতে পারতাম, কিন্তু বলিনি এই জন্যই যে আমার মনে হয়েছিল বর্ষা বোধ হয় কোনো একটা ফাঁদে আটকে গেছে। পৃথিবীর সবচেয়ে ভয়ানক ফাঁদ হলো ভালোবাসার ফাঁদ। এই ফাঁদে কেউ আটকে গেলে তার নিজেকে বাঁচানো দুষ্কর হয়ে পড়ে। এই ফাঁদে যেমন আমি আটকে গেছি, বর্ষাও তেমন করেই হয়তো আটকে গেছে। আর ওর বয়স কম, 13 থেকে 16 বছর বয়সী মেয়েগুলো বেশি আবেগপ্রবণ হয়। এরা বাস্তবতা বুঝে না, মনে কিছু একটা আটকে গেলে তা নিয়েই ভাবতে শুরু করে সর্বক্ষণ। আমি শুধু সময়ের অপেক্ষা করছিলাম। নিতুল যখন ঘর থেকে বের হয়ে যাবে, তখন আমি বর্ষার সাথে যেভাবেই হোক যোগাযোগ করব। ঘরে ডায়েরিতে ওর নম্বর লেখা আছে, আমি ওকে ফোন করব আবার। আমাদের বাসার সামনের মোড়ের আমার পরিচিত এক টেলার্স আছে, খুব ভদ্র একটা ছেলে, আমাকে ভাবি বলে ডাকে। ওর ওখানেই আমাদের সব কাপড় চোপড় তৈরি করি। ওর কাছ থেকে ফোনটা ধার নিয়ে আসব। কিন্তু নিতুলা আজ বাসা থেকে নড়ছেই না, যেন সে কখনোই আর বাসা থেকে বেরই হবে না। এমনিতেই আমার মন ভালো না, কাঁদতে কাঁদতে মাথা ব্যথা করছে এখন। মাথা ধরা নিয়ে বিছানায় শুয়ে আছি। নোরা আমার পাশে চুপচাপ শুয়ে থেকে খেলছে। এমন ভর সন্ধ্যায় নিতুল এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি খানিক সরে যেতে চাইলেও ওর জন্য পারলাম না। আমায় জাপটে ধরে বলল, আজ আমি তোমার কাছে থাকব, এবং এখন। আমি এক ঝটকায় তাকে সরিয়ে দিতে চাইলেও পারলাম না। তার দেহের আঁকড় থেকে মুক্তি পাওয়া যে নারীর কাছে দুষ্কর। আমি ওর কাছ থেকে নিজেকে মুক্ত করতে চাইছি, কিন্তু পারছি না। আমার মেয়েটা কাঁদছে, ভয় পাচ্ছে হয়তো, নয়তোবা সে ভাবছে তার চরিত্রহীন পিতার নিষ্ঠুরতার কথা। নিতুল বাসা থেকে বের হয়ে গেল রাত্রি নামলে। নিজেকে তখন আমার কি হালকা মনে হলো। তড়িৎ নোরাকে নিয়ে ওড়না দিয়ে ভালো করে শরীরটা ঢেকে দিয়ে চলে গেলাম মোড়ের কাছে।
তারপর টেলার সে ছেলেটির কাছে আমার প্রয়োজনের কথা বলতেই সে বলল, নিন, ফোন নিয়ে যান, যতক্ষণ ইচ্ছে রাখেন ভাবি। ওর মোবাইল নিয়ে বাসায় এসেই বর্ষাকে ফোন করলাম। বর্ষা প্রথমবার ডায়াল করতেই রিসিভ করলো এবং রিসিভ করেই সে কাঁদতে লাগলো। আমি অবাক হয়ে বললাম, কাঁদছো কেন বর্ষা? বর্ষার কান্নার জন্য কথা বলতে পারল না। আমি তাকে খানিক সময় কাঁদতে দিলাম। তারপর সে খানিক স্থির হয়ে ভেজা গলায় বলল, ভাবি, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। এই অপরাধের কোনো ক্ষমা হয় না। কিন্তু বিশ্বাস করুন, আমি ওর চাল ধরতে পারিনি, আটকে গিয়েছি ওর পাতানো জালে। তারপর আবার কাঁদতে লাগলো বর্ষা। আমি এবার একেবারেই পরিষ্কার হলাম যে আমার ধারণাই ঠিক, নিতুল ওকেও আটকে ফেলেছে জালে। বর্ষা বলল, ভাবি, আমি অত কিছু বুঝতে পারিনি। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকেই নিতুল ভাইয়া আমার সাথে প্রেমের গল্প বলতো। আমার দিকে কেমন করে যেন তাকাতো। ওনার তাকানোটা আমি বুঝতাম না, কিন্তু আমার ভিতর তখন কেমন যেন একটা লাগতো। কেন জানি মনে হতো তার কথাগুলো আমার শুনতে খুব ভালো লাগে। তার তাকানোটা আমার বুকের ভেতর বিদ্যুৎ খেলে যায়। আমি শুধু চুপ করে ওর কথাগুলো শুনছিলাম। বর্ষা খানিক সময় থেমে গিয়ে আবার বলতে শুরু করলো। সে এবার বলল, সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে। নিতুল ভাইয়া আমার সাথে স্কুলে দেখা করতে গেল হঠাৎ। যখন আমার বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডদের কাছে যাচ্ছিল তখন আমার নিজেকে খুব একা মনে হচ্ছিল। মন কেমন নিয়ে যখন আমি স্কুলের গেট পেরুলাম, ঠিক তখন দেখতে পেলাম নিতুল ভাইয়াকে। তার হাতে টকটকে লাল গোলাপ। আমি তাকে দেখে হেসে ফেললাম আর ভাবলাম কার জন্য অপেক্ষা করছে তিনি। কিন্তু নিতুল ভাইয়া আমাকে সম্পূর্ণ অবাক করে আমার কাছে এলেন। তারপর বললেন, চলো। আমি অবাক হয়ে বললাম, কোথায় যাব? নিতুল ভাইয়া বললেন, তোমায় নিয়ে আজ নিরুদ্দেশ হয়ে যাব। ভাবি, আমি অত কিছু তখন ভাবিনি। একবারও আমার মনে পড়েনি আমি ভুল করছি না ঠিক করছি, কিংবা তার সাথে কোথাও যাওয়া আমার আদৌ উচিত কি না। আমি তবুও দাঁড়িয়েছিলাম। অন্য সব মেয়েরা যেমন তার প্রেমিকের সাথে অভিমান করে দাঁড়িয়ে থাকে আর মনে মনে ভাবে ও আমার হাতটা ধরে অভিমান ভাঙিয়ে দিক, আমারও তখন ঠিক তেমনই মনে হচ্ছিল। আর নিতুল ভাইয়া তখন ঠিক সেই কাজটাই করেছিল। সে আমার ডান হাতটা খপ করে ধরে বলল, চলো এবার। আমি লজ্জায় আড়ষ্ট হয়ে উঠে তার সাথে হাঁটতে লাগলাম। হেঁটে বড় রাস্তার কাছে আসতেই নিতুল ভাইয়া রিক্সা ডাকলো। তারপর বলল, ওঠো, রিক্সায় ওঠো। আমি রিক্সায় উঠতে কেমন একটা আড়ষ্টতা কাজ করছিল। নিতুল ভাইয়া তখন আমার হাতটা টেনে ধরে রিক্সায় উঠিয়ে নিলেন। তারপর তিনিও আমার সাথে উঠে বসলেন। রিক্সায় বসে তিনি আমার সাথে নোংরামো কিছু করছিলেন, কিন্তু তখন আমি মোহে এতটাই অন্ধ ছিলাম, তার হাতের স্পর্শ আমার কাছে মনে হচ্ছিল এটাই তো স্বাভাবিক, এমনিই তো হয়। রিক্সা করে তিনি আমায় নিয়ে গেলেন জৈনুল আবদিন পার্কে। বক্ষপুত্রের তীরের কাছে গিয়ে কাশবনের কাছে আমায় নিয়ে দাঁড়ালেন। তখন নদী থেকে ছুটে আসছিল শীতল বাতাস। সেই বাতাসে আমার চুল উঠছিল। আমার চুলগুলো আলতো ছুঁয়ে দিয়ে নিতুল ভাইয়া বললেন, এই যে তোমার চুল ছুঁয়ে দিচ্ছি, আমি ঠিক সেইভাবে তোমার মনটাকেও ছুঁয়ে দিতে চাই। আমার শরীর তখন কাঁপছিল আর আমি না চাইলেও লজ্জায় শরম ভেঙে মুখ থেকে ছড়িয়ে পড়ছিল একটি কথা। আমি বলে ফেলেছিলাম, আপনি আমার সবটুকু মন ছুঁয়ে দিয়েছেন, সবটুকু মনে বিস্তার করছেন, এখন শুধুই আপনি, আপনিই আমার মন। নিতুল ভাইয়া তখন আমায় জড়িয়ে ধরে বললেন, আবেগ দিয়ে সবসময় ভালোবাসা হয় না, এটা তোমার মুখের কথা, আসলে তুমি আমায় মোটেও ভালোবাসো না। আমি তখন প্রায় কেঁদে ফেললাম। নাক মুখ লাল করে সর্দি জমা গলায় বললাম, আপনি কিভাবে বিশ্বাস করবেন আপনাকে আমি কতটা ভালোবাসি? নিতুল ভাইয়া বললেন, সেটা সময়ে আমি বুঝে নেব, তোমার কর্মকাণ্ডেই আমি ধরে নেব তুমি আমায় আসল প্রেমিকা নাকি প্রতারক। আমি জানি না
আমার কি হয়েছিল তখন? কেন জানি মনে হয়েছিল এই নিতুল ভাইয়া ছাড়া আমার জীবন অন্ধ, অচল। আমি নিতুল ভাইয়ার জামার কলার চেপে ধরে তখন বলেছিলাম, আপনি আমার সাথে বেইমানি করলে আমি মরে যাব। কিন্তু এই সম্পর্কটার যে কোনো ভিত্তি নাই, নিতুল ভাইয়া যে ম্যারিড, এই সব কিছু তখন আমার ভুলেও মনে পড়েনি। নিতুল ভাইয়ার সাথে যে আমার সম্পর্কের কোনো পরিণতি নাই, তাও মনে পড়েনি। আমার কেবল মনে হয়েছিল তখন যে করেই হোক এই মানুষটার সাথে আমার সম্পর্কটা টিকিয়ে রাখতে হবে, তাকে হ্যাপি রাখতে হবে। আমি তো তাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। বর্ষার কথাগুলো শুনছিলাম আর মনে হয়েছিল তখন আমারও মোহের কথাগুলো। আমিও একসময় সত্য মিথ্যা যাচাই না করে নিতুলকে পেতে মরিয়া হয়ে উঠেছিলাম। তখন মনে হয়েছিল পৃথিবীতে শুধুমাত্র আমার একজন মানুষই আছে, সে আমার নিতুল। নিতুলকে ছাড়া আমি এক নিমিষও বেঁচে থাকতে পারবো না। বাবা মাকে ভুলে গিয়ে ঘর ছেড়েছিলাম এই মোহমায়ার কারণেই। যদি সেদিন বাস্তবতাটুকু বুঝতে পারতাম, আমি সত্য মিথ্যার প্রভেদ বুঝতে পারতাম, তবে আমার এই দুর্দিন ঘটতো না। বর্ষা আবার বলতে শুরু করলো। সে বলল, নিতুল ভাইয়ার প্রতি উইকনেসটা আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। তিনি যখন তখন আমার সাথে আমার উইকনেসের সুযোগ নিয়ে নোংরামো করতেন। পড়াবার নাম করে নানান ছলে আমার সাথে অসভ্যতামি করতেন। একদিন তিনি হঠাৎ করে রাতে ফোন দিয়ে বললেন, বর্ষা দরজা খোলো। আমি অবাক হয়ে, দরজা খুলবো মানে? তিনি বললেন, খোলো না আগে। আমি দরজা খুললাম আর অবাক হয়ে গেলাম। নিতুল ভাইয়া দরজার সামনে দাঁড়িয়ে। ভয়ে আমার শরীর কেঁপে উঠল। নিতুল ভাইয়া টুপ করে আমার রুমে ঢুকে গেলেন। তারপর ভিতর থেকে আমায় টেনে নিয়ে দরজা লক করে দিলেন। আমি ভয়ে তখন চুপসে গেছি একবারে, কাঁপছি ঠক ঠক করে। নিতুল ভাইয়া আমার সাথে তখন নোংরামো করতে চাইলেন। আমি বাধা দিতে চাইলে তিনি বললেন, আমি কিন্তু শব্দ করব, জোরে কথা বলবো, তখন দেখবে তোমার বাবা মা এসে তোমায় গলা টিপে মেরে ফেলবে। নিতুল ভাইয়ার কথা শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম আর তার সব কথা মেনে নিলাম। সেদিনই আমার সবচেয়ে বড় ভুলটা হয়েছিল। নিতুল ভাইয়া ভয় দেখিয়ে আমার দেহের ছবি তুলেছিলেন, ভিডিও করেছিলেন। তারপর থেকে রোজ দিন এই ছবি আর ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তিনি আমায় ইউজ করেছেন। এমনকি ভাবি, আমার এক বান্ধবী যে ছিল ক্লাসের সবচেয়ে সুন্দরী, তার সাথে রিলেশন করিয়ে দিতে বললেন তিনি। আর সেদিনই আমি বুঝতে পেরেছিলাম কত বড় ভুল করে ফেলেছি আমি। কিন্তু ততক্ষণে আমার সব পথ বন্ধ। নিজের সম্মান রক্ষা করতে গিয়ে নিতুল ভাইয়ার কথা মতো আমার বান্ধবী মিতুর কাছে নিতুল ভাইয়ার বিষয়ে খুব প্রশংসা করলাম। সে যে ম্যারিড তা না বলে বললাম আনম্যারিড, এবং কখনো সে কারোর সাথে প্রেমে পড়েনি। কিন্তু মিতুর ভাগ্য ভালো, সে বলেছিল 3 দিন পর জানাবে যে নিতুল ভাইয়ার সাথে রিলেশন করবে কিনা। কিন্তু এই 3 দিন পার হওয়ার আগেই মিতুর হুট করে বিয়ে ঠিক হয়ে গেল। সে বেঁচে গেল, আমি বাঁচতে পারিনি। আজও ধুঁকে ধুঁকে মরছি। নিতুল ভাইয়া যা বলেছে তাই করছি। আমি ওর হাত থেকে বাঁচতে চাই ভাবি, কিন্তু বাঁচার কোনো উপায় পাচ্ছি না। বর্ষার মুখ থেকে কথাগুলো শুনে আমি একেবারে জমে গেলাম। এতটা নিকৃষ্ট হতে পারে একজন মানুষ? ছি, খুব ঘেন্না হচ্ছে ওর প্রতি আমার। ইচ্ছে করছে আজই ওকে বিষ খাইয়ে মেরে ফেলি, কিন্তু সাহস করতে পারি না। নিতুল যা চতুর, সে আমার ফাঁদে পা দেওয়ার আগেই 1000 বার তার ফাঁদে আমায় ফেলে দিয়ে গুলিয়ে ফেলবে আমায়। সেই ফাঁদ থেকে আর কোনোভাবেই আমি বেরিয়ে আসতে পারবো না। বর্ষার ফোনটা কেটে দিলাম। তারপর কিছু সময় পর নিতুল বলল, নাও মোবাইল নিয়ে বর্ষাকে ফোন দাও। আমি খানিক সময় ওর কাছ থেকে ফোনটা নিয়ে হাতে নিলাম। তারপর বর্ষার নম্বর খুঁজে বের করে ওকে ফোন করলাম। বর্ষা প্রথম 2 বার ফোন রিসিভ করলো না। সে ফোন রিসিভ করলো 3য় বার। ফোন রিসিভ করে সেও পাশ থেকে চুপ করে রইল। আমি কি বলবো না বলবো বুঝতে পারছি না, তাই মোবাইল ফোন কানে চেপে ধরে দাঁড়িয়ে আছি বোকার মতো।
আমার হাত পা কেমন কাঁপছে, ভয় পাচ্ছি খুব। নিতুল কখন জানি আবার আমায় আঘাত করে বসে। আমি কথা বলছি না দেখে নিতুল নোরার গলা চেপে ধরল। গলা চেপে ধরে সে আমায় বোঝাতে চাইছে আমি কথা না বললে নোরাকে সে মেরে ফেলবে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, হ্যালো। ওপাশ থেকে বর্ষা আঁতকে উঠল খানিক। আঁতকে ওঠা গলায় সে বলল, ভাবি। আমি তখন আর নতুন কোনো কথা না বলে সরাসরি বলে ফেললাম, বর্ষা, আজ কিন্তু তুমি তোমার ঘরের দরজাটা গভীর রাত পর্যন্ত খোলা রাখবে। ওপাশ থেকে বর্ষা অবাক হয়ে বলল, কেন ভাবি? দরজা খোলা রাখবো কেন শুধু শুধু? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আজ আমি তোমার সাথে দেখা করতে আসব, অনেক কথা আছে তোমার সাথে, প্লিজ তুমি দরজাটা খোলা রেখো। বর্ষা বলল, ভাবি, আপনি অত রাতে কি করে আসবেন? নিতুল ভাইয়া আসতে দেবে আপনাকে? সে তুমি ভেবো না, আমি যেভাবেই হোক আসব। বর্ষা বলল, ঠিক আছে ভাবি, খুব সাবধানে আসবেন কিন্তু। আমি আচ্ছা বলেই ফোন রেখে দিলাম। তারপর নিতুলের হাতে মোবাইল দিয়ে নোরাকে এক টানে ওর হাত থেকে আমার কোলে নিয়ে ঘরের ভিতরে চলে গেলাম। নোরা আমার কোলে এসেই আমার বুকে এমনভাবে মাথা গুজে নিল যে ওখান থেকে আর কিছুতেই মাথা ওঠাচ্ছে না সে। যেন কোনো মুরগির বাচ্চা চিলের হাত থেকে ছাড়া পেয়ে তার মায়ের কাছে এসে মায়ের পালকের ভিতর ঢুকে যেতে চাইছে। নোরার দিকে তাকিয়ে আমার খুব কান্না পাচ্ছে। মনে হচ্ছে ওর কপাল কি পরিমাণে খারাপ। পৃথিবীতে মনে হয় একমাত্র মেয়ে নোরাই যার পিতার তাকে হত্যার কথা বলে, গলা চেপে ধরে ভয় দেখায়। নিতুল সন্ধ্যাবেলায় ঘর থেকে বের হয়ে চলে গেল। তার মন আজ উৎফুল্ল। হয়তো বর্ষার সাথে এই কদিন সে কোনোভাবেই দেখা করতে পারেনি, তাই আজ সে এই ফাঁদের ভিতর দিয়ে বর্ষাকে আটকে ফেলতে চাইছে। বর্ষা কি পারবে আজ এই অসুরের হাত থেকে বাঁচতে? রাত বাড়ছে, আমি জানি নিতুল সন্ধ্যা রাতে কখনোই বর্ষাদের বাড়ি যাবে না। সে যাবে যখন রাত শেষ হয়ে যেতে থাকে, তখন তখন সব মানুষ ঘুমিয়ে থাকবে আর সে তার চাওয়া পাওয়া মিটিয়ে নেবে এই সুযোগে। বর্ষার দরজা খোলাই ছিল। দরজা ঠেলে টুপ করে ওর ঘরের ভেতর ঢুকে গেলাম আমি। বর্ষা খাটের ওপর উপুর হয়ে শুয়েছিল। আমায় দেখে সে তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে চুপি চুপি বলল, ভাবি এসে গেছেন? কিন্তু জোরে শব্দ করে কথা বলা যাবে না প্লিজ, বাবা মা যদি টের পায় সর্বনাশ হবে। আমি ওকে সান্ত্বনা দিলাম, বললাম, আজকের পর থেকে তোমার মা বাবা অনেক কিছুই জেনে যাবে। আজ এখানে ভয়াবহ কিছু ঘটবে। বর্ষা আঁতকে ওঠা গলায় বলল, ভয়াবহ কি ঘটবে ভাবি? ঘটলেই বুঝতে পারবে। এখন শোনো, তুমি চুপচাপ বিছানার ওপর বসে থাকো, একটুও নড়বে না, চিৎকার করবে না। আমি কি করছি না করছি তাও তোমার দেখার প্রয়োজন নাই। তুমি শুধু ওখানে বসে থাকবে, পারলে চোখ বুজে রেখো। বর্ষার মুখ কেমন যেন কালচে হয়ে গেছে, ভীষণ ভয় পেয়েছে ও। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, তুমি একটুও টেনশন করো না, কোনো ভয় নেই বোন, কাল সকাল থেকেই তোমার জীবনে আলো ফিরে আসবে। বর্ষা আর কোনো কথা বলল না, চুপচাপ খাটের ওপর বসে রইল। আর আমি গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে রইলাম, অপেক্ষা করছি আমার শিকারের আশায়, মুক্তির প্রত্যাশায়। নিতুল এলো ঠিক শেষ রাতের দিকে। তার পায়ের শব্দের ঠাহর করেই আমি সতর্ক হয়ে দাঁড়ালাম, আর পিছনে হাত দিয়ে দেখলাম পিঠের সাথে মিশিয়ে রাখা জিনিসটা ঠিক আছে কিনা। নিতুল ঘরে ঢুকেই ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিল। ভিতরে তখন অন্ধকার। নিতুল সেই অন্ধকারের ভিতর তার মোবাইলের স্ক্রিনের আলোতে পথ দেখে দেখে খাটের কাছে যেতে লাগলো। তার হাঁটার অস্থিরতা, হয়তোবা খুব তাড়াহুড়ো করছে। আমিও তাড়াহুড়ো করছি। নিতুল যখন প্রায় খাটের একেবারে কিনারে চলে গেল, আমি তখন একেবারে তার কাছে পিছনে দাঁড়িয়ে। নিতুল এবার তার একটা হাত বাড়িয়ে দিল বর্ষার দিকে। আমার হাত তখন কাঁপছে,
সেই কাঁপা কাঁপা হাতটা পিছনে নিয়ে আমার পিঠের সাথে মিশিয়ে রাখা দাখানা বের করে টেনে এক কোপে নিতুলের বাড়ানো হাতটা কেটে ফেললাম। নিতুল এবার আর্তচিৎকার করে পিছনে তাকাতেই আর এক কোপে তাকে শেষ করে দিলাম। বর্ষা ভয়ে চিৎকার করে উঠল, ভয়ঙ্কর সেই চিৎকার। তার চিৎকার শুনে সারা বাড়ি জেগে উঠল মুহূর্তে। জেগে উঠল এবাড়ির মানুষজন সবাই। সকাল হয়ে গেছে, মুক্তির এক সকাল। গ্রামের সব মানুষ এসে দেখে যাচ্ছে এক নরপশুর পড়ে থাকা লাশটা। কেউ এসে ঘৃণা ভরা থুতু নিক্ষেপ করছে সেই লাশের ওপর। একটু পর পুলিশ আসবে, এসে খুনিকে গ্রেপ্তার করে নিয়ে যাবে কারাগারে। বর্ষা আমার দিকে তাকালো, তার চোখে মুখে আনন্দের হাসি। হাসার পরেও তার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। সে এবার আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরে ফেলল। তারপর ভেজা গলায় বলল, ভাবি, আজ আপনি আমায় মুক্তি দিয়েছেন, আপনাকেও আমি আজ থেকে মুক্তি দেব, সত্যি সত্যি মুক্তি দেব। বলে সে আমার হাত থেকে দাঁটা কেড়ে নিল। আমি বললাম, না বর্ষা, আমি খুনি, আমার হাতেই দাঁটা দাও, এক্ষুনি পুলিশ আসবে। বর্ষা বলল, পুলিশ আসবে বলেই তো আপনার কাছ থেকে এটা নিয়ে নিলাম, এখন অপরাধী আমি। না, তুমি নও, আমি অপরাধী। বর্ষা এবার বলল, ভাবি, আপনার নোরার জন্য হলেও বাঁচতে হবে, বাইরে থাকতে হবে, নোরাকে বড় করতে হবে, মানুষের মতন মানুষ করতে হবে। কিন্তু আমার হাজতখানায় থাকলেও কোনো সমস্যা নেই, ওখানে আমি বেশ ভালোই থাকবো। একজন নরপশুর যৌনদাসী হয়ে থাকার চেয়ে খুনের অপবাদে দণ্ডিত হয়ে কারাবাস যাপন করা লক্ষ কোটি গুণে শ্রেয়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন গল্পগুলি শোনার জন্য।